দাদা, আমি একটু জানতে চাবো যে অনেকেই বলেন যে পশ্চিমবঙ্গের এই ক্ষমতার পরিবর্তন, যে তৃণমূল বিধায়ক মমতা ব্যানার্জির চ্যাপ্টার আপাতত ক্লোজ, বিজেপি আসছে, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব ফেলবে। কি ধরনের প্রভাব ফেলতে পারে আপনি মনে করেন? একটা নিশ্চয়ই খুব উদ্বেগজনক বিষয় আছে, নেই যে তা নয়। যেহেতু এরা অনুপ্রবেশের কথা বলছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন অনুপ্রবেশকারীদের তাড়াবো, এবং কে অনুপ্রবেশকারী তাকে চিহ্নিতকরণ করা, আইডেন্টিফাই করা করলে তারপরে কি তারা বাংলাদেশে পাঠাবে না? যে এটা পাঠালে একটা অসন্তোষ তৈরি হতে পারে। আপনি দেখেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে এবার জামায়াত ইসলামপন্থী সাংসদরা জয়লাভ করেছে। ঠিক তার বিপরীতে পশ্চিমবঙ্গের হিন্দু এরিয়াতে সেখানে কিন্তু বিজেপি এবার জয়ী হয়েছে। ফলে একটা মেরুকরণ হয়েছে, ফলে একটা টানাপোড়েন সীমান্তে থাকবে। একটা গেল একটা প্রভাব। দ্বিতীয় প্রভাব হচ্ছে যে ধরুন আহ কি বলে, ফলে একটা জিনিস হচ্ছে যে যেটা বলতে এমন আমি যেটা মনে হয়, যেটা আর কি, যেটা আমার যেটা কালকেও কথা বলে মনে হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে ভোটের জন্য অনেক সময় অনেক কথা বলা হয়ে থাকে, সেটা সরকার পরিচালনা হয় না। এই তো বাংলাদেশ ভোটের আগে এত ভারত বিরোধী প্রচার করেছে, কিন্তু তারা কি এখন ভোটের পর কি এত সেই রকম আর উগ্র ভারত বিরোধী দেখাচ্ছে? ততটা তো দেখাচ্ছে না, ভোটের সময় যেটা দেখছি। তবে এখানেও মনে হয় না যে এখানে একটা বিজেপির কাছেও চ্যালেঞ্জ হবে। প্রথম তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন, ফলে সুশাসন দেওয়াটা তাদের প্রায়োরিটি হবে। সেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে তাদের কিন্তু গোটা দেশে ভাবমূর্তি নষ্ট হতে পারে, সেই আশঙ্কাটা আছে। ফলে সেই জন্য সমাজে শান্তি রাখাটা তাদের পক্ষে জরুরি হবে। ফলে ওই বিষয়টা যতটা মুখে বলবেন ততটা কার্যকর করবেন কিনা একটা সন্দেহ আছে। কিন্তু আপনি যদি পরিষ্কার ইতিবাচক দিক বলেন, আমি তো ইতিবাচক দিক একটা দেখছি, যেটা হওয়া উচিত, কাউকে এটা আলোচনা হচ্ছিল আমাদের মধ্যে। সেটা হচ্ছে যে এতদিন বিজেপি বলতো যে পশ্চিমবঙ্গে মমতা ক্ষমতায়, তার মত ছাড়া তিস্তা চুক্তি করা যাবে না। এখন কেন্দ্রে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার। ফলে এবার তিস্তা চুক্তিটা হওয়া তো স্বাভাবিক। স্বাভাবিক বলতে আর তো রাজ্য সরকারের বাধা থাকলো না। ফলে এটা হলে কিন্তু দুদেশের সম্পর্কের একটা আস্থা অনেক বেশি গভীরভাবে দৃঢ় হবে, এবং বাংলাদেশের মানুষ অনেক বেশি ভারতের প্রতি আরো সহানুভূতিশীল হবেন। যে টেনশনটা আছে, টেনশনটা হয়তো কমবে। ফলে আমি এর মধ্যে ইতিবাচক দিকও দেখছি, নেতিবাচক দিকও দেখছি, দুটোই দেখছি। এবং নেতিবাচকের মধ্যে আমি শুনেছি ইতিমধ্যে যে বাংলাদেশে তো যারা স্বাভাবিকভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা প্রায় উৎসব করেছে গতকাল। এবং এরকম একটা ব্যাপার যে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করায়। কিন্তু একটা অন্যদিক থেকে আতঙ্ক আছে জামায়াত ইসলামী এবং বিএনপি। আপনি জানেন যে, সেটা আপনি বোধহয় দেখিয়েওছেন কালকে, যে একটা সময় শুভেন্দু অধিকারী শেখ হাসিনার পক্ষে সরাসরি বক্তব্য রেখেছেন, এবং এও বলেছিলেন যে শেখ হাসিনাকে সালাম করে এসে নিয়ে যেতে হবে, মানে তাকে ফেরত পাঠানো নয়, সসম্মানে বাংলাদেশিরা নিয়ে যাবে, এটা তিনি বলেছিলেন। মানে তার যে এই যে শেখ হাসিনা প্রতীক যে প্রীতি, সেই কারণেই ধরুন আপনার আগের কথায় আমি যেটা বলেছিলাম, যেটা নিয়ে অনেকের আগ্রহ, যে জুলাই আগস্ট বা কিছু একটা ঘটছে, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না। যদি শুভেন্দু অধিকারী সত্যি সেই কথাটা বলে থাকেন, তাই তো নিশ্চয়ই বাস্তবায়ন হবে, আশা করছি। ফলে সেটা একটা বর্তমান বিএনপি এবং জামায়াতের পক্ষে একটা চিন্তার কারণ হবে। তারা চাইবেন যে দিল্লিতে চাপ সৃষ্টি করে এটা যেন শুভেন্দু অধিকারী করার চেষ্টা না করেন, বা আওয়ামী লীগদের আবার ফিরিয়ে নিয়ে যাওয়া সেখানে যেন না করেন। তবে ওখানে যেন একটা আশা আছে, যেখানে আগে যে হিন্দুরা যে এখানে একটা বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের ধারণা হয়েছে যে হিন্দুদের প্রতি এখন অনেক বেশি বাংলাদেশেও বিএনপি সরকার সহনশীলতা দেখাবে, অনেক বেশি তাদের অত্যাচার থেকে রক্ষা করবে। সেটা না হলে কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডারের সীমান্তেই যে সরকার, সেই সরকার কিন্তু চুপ করে বসে থাকে। ফলে এটা কিন্তু একটা আহ, ভারসাম্যের দিক আমি বলবো, বিপজ্জনক বলবো না, ভারসাম্যের দিক। তাতে তো সমাজে দুদেশেরই শান্তি প্রতিষ্ঠা হবে। দুই দেশের মানুষই যদি, সংখ্যালঘিষ্ঠরা যদি ভালো থাকেন, তাহলে সেই সমাজের প্রগতির পক্ষে মঙ্গল যায়। এবং রাজনৈতিক দিক থেকে শুভেন্দুও যেটা বলেছিলেন, সেটা আদতে হবে কি হবে না এ ব্যাপারে ভবিষ্যৎবাণী করে
একটা ইঙ্গিত আমি আগেই দিয়ে রেখেছিলাম আপনাকে, যে কারণে মনে হয়েছে যে ওখানে আপনাদের ওখানে অনেকেই বলছেন। আমার এটা বলার মূল কারণ ছিল যে আমি ধরছিলাম যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, আর সে শুভেন্দুই যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে সেক্ষেত্রে আবার এখানে আওয়ামী লীগপন্থীরা অনেক যথেষ্ট, তারাও উল্লেসিত। তারা কোনো উৎসব করেছেন কিনা আমি বলতে পারবো না, জানি না। কিন্তু বাংলাদেশে এই নিয়ে একটা বিশাল ভরসা তৈরি হয়েছে, এটি আমার মনে হয়। দাদা, আমি এই প্রসঙ্গটাই আরেকটু ডিটেল জানতে চাই। আমি প্রসঙ্গটা তুলতাম, ওয়েট করছিলাম। আপনি গত শোতে যখন বলেছেন যে আগস্ট মাসে কিছু একটা হতে পারে, শেখ হাসিনা আহ, যাই নিষেধাজ্ঞা তুলুক আর না তুলুক আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরতে পারে, এটা বাংলাদেশে একটা হুলস্থুল তুলেছে। আপনার ওই বক্তব্যটা ভাইরাল হয়েছে এর মধ্যে। আমি একটু ডিটেল জানতে চাই আপনার কেন এটা মনে হলো যে আগস্ট মাসে কিছু একটা হতে পারে। আমরা আরো আরো পাশাপাশি যোগ করি, আপনি বলছেন যে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা উৎসব করেছেন, এটা সত্যি। পাশাপাশি আওয়ামী লীগের মানুষজন আনন্দিত। যেমন আমাদের দর্শকে কেউ কেউ যারা আওয়ামী লীগ ঘরানার আমরা বুঝতে পারি, তারা কমেন্ট করছেন যে মমতা ব্যানার্জি জামাতের মহিলা শাখার মানুষ। মানে জামাত সম্পর্কে বাংলাদেশে একটা ধারণা আছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জামাতের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। অনেকে বলেন যে 5 আগস্টের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন বাস্তবায়নে জামাতে ইসলামী পশ্চিমবঙ্গে গিয়ে তৃণমূলের সেন্টারে ওই মেটিকুলাস ডিজাইনের পার্ট যারা, ডিপ স্টেট যারা, তাদের সঙ্গে মিটিং পর্যন্ত করতে পেরেছে, যেহেতু ঢাকায় করা যেত না। ফলে আপনার কাছে আর একটু ডেপথ জানতে চাই, সত্যিকার অর্থে কি এটা আপনার নিজস্ব কোনো প্রেডিকশন যে কিছু একটা হতে পারে, নাকি আপনি বাস্তবতার কোনো ছায়া দেখছেন যে কোনো ঘটনা ঘটলে ঘটতেও পারে? দেখুন, এটা স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়, সোজা কথা হচ্ছে, তিনি তিস্তা চুক্তি করতে আপত্তি করেছেন, দেননি, যেটা বাংলাদেশের ন্যায্য প্রাপ্য। আমি মনে করি, ভারতীয় হিসেবে মনে করি, ভারতীয় হিসেবে মনে করি ওটা বাংলাদেশের ন্যায্য প্রাপ্য। সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করেছেন। কিন্তু আশা করবো যে এখন বিজেপি সেটা করবে না। ফলে সে কারণে তো একটা ব্যাপার আছেই যে তিনি কেন বাধা দিচ্ছিলেন, এই নিয়ে নানা রকম প্রশ্ন আছে। এখানে ভারতেও আছে যে সেটা কি জামায়াত ইসলামের চাপে নাকি জামায়াত ইসলামের জন্য। এবং আমি যেটা জানি যে তিনি যতটা শেখ হাসিনা তার প্রতি দরদি ছিলেন, সহমর্মিতা দেখিয়েছিলেন, ততটা মতবাদের বিনিময় যতটা মুখে করেছেন ততটা কাজে করেন। ফলে সেই কারণে একটা ব্যাপার একটা আছে আওয়ামী লীগের পক্ষে স্বস্তির জন্য। কিন্তু আপনি বলছেন কেন আগস্ট? বাংলাদেশের যাবতীয় অঘটন আগস্টে ঘটে। আমি তো অন্য কোনো মাসে দেখি না খুব একটা অঘটন ঘটতে। অঘটন যদি বলে যে বঙ্গবন্ধুর হত্যা থেকে শুরু করে সর্বশেষ 5ই আগস্ট, সবই আগস্ট। আগস্ট এলেই কিন্তু আমি আগেও প্রায় বলতাম প্রতিটি শোতেই, আগস্ট আসছে সাবধান থাকুন, কিছু একটা হবে, কিছু একটা হবে। এবার হওয়ার পেছনে যে বাস্তবিক যে তৃণমূল স্তরের যে অবস্থা, সেটা হচ্ছে যে আর্থিক সংকট তীব্র, এবং ধরুন যারা ব্যবসায়ী, শিল্পমহল, তারা কিন্তু আবার বিরক্ত হতে শুরু করেছে। এই কারণে যে তাদের ওপর যে নানাবিধ নিষেধাজ্ঞা ইংরেজ সরকার চাপিয়ে গিয়েছিল, সেগুলো এখনো থেকে তাদেরকে এই বর্তমান সরকারও মুক্ত করে। এটা তারা অপেক্ষায় আছেন, তারা আশা করেছিলেন যে করবেন। আমি জানি বড় বড় শিল্পোদ্যোগী, যাদের ব্যাংক অ্যাকাউন্ট, আমি বলছি না যারা দুর্নীতি করেছেন তাদের কথা, দুর্নীতির অভিযোগ তো জোর করে ইউনুস চাপিয়েছিল, সে প্রমাণিত হয়নি। কিন্তু সেই তারা একটা, ফলে আর্থিক সংকট তীব্র হচ্ছে। বর্তমানে পশ্চিম এশিয়ায় যে সংকট, তার কারণে যেমন এখানে সংকট তৈরি হচ্ছে জ্বালানি, কিন্তু একই সঙ্গে সেটা হচ্ছে যে রেমিটেন্স যেটা আপনাদের এখানে আসতো, সেটাও কিন্তু অনেকটা কমতে পারে আর কি। ফলে আর্থিক দিক থেকে একটা চাপ। দ্বিতীয়ত আপনি এই অবস্থাতেও দেখুন, এইটা আপনি যত যাই বলুন, যাকে গালি দিন আর ফ্যাসিস্ট বলুন, আপনি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু করলেন, বাংলাদেশ একটা নিউক্লিয়ার পাওয়ার ক্লাবে যুক্ত হলো, এটা শেখ হাসিনার জন্য। আপনি যেই ডিজেল পাইপলাইন দিয়ে ডিজেল আনছেন, বিদ্যুৎ আনছেন, কেমন, এবং বিদ্যুৎ আদানির থেকে বিদ্যুৎ আসা আবার শুরু হলো, যেটা শেখ হাসিনা করেছিলেন চুক্তি। ফলে আজকে যে বাংলাদেশের অবস্থায় যে শেখ হাসিনার যে অবদান, আপনাদের ওখানে দীর্ঘ পেট্রোল পাম্পের লাইন, স্কুটাররা দাঁড়িয়ে আছে, অনেকে অফিস যাচ্ছেন, মেট্রো চেপেছে, মেট্রোটা তৈরি করা ছিল। আর যদি একে দিনে থাকতেন, মেট্রো সম্প্রসারিত হতে পারত। এই সরকার তো সম্প্রসারণের কোনো পরিকল্পনা নিতে পারছে। ফলে আমার কাছে মনে হচ্ছে কেন মানুষের অসন্তোষ এবং শেখ হাসিনার প্রতি যদি বলেন যে তার প্রতি যে আকর্ষণটা, সেটা কিন্তু এবার সাধারণ তৃণমূল স্তরে বাড়ছে। অনেকে তো বলেন আজকে ভোট হলে, যেমন ধরুন যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে, বিজেপির ভূমিধস জয়, বাংলাদেশেও ভূমিধস জয় হবে আওয়ামী লীগের। বিএনপি জামায়াত থাকা সত্ত্বেও যদি তারাও আলোচনার কথা চিন্তা করে।
তো সেই কারণেই কিন্তু তারা আওয়ামী লীগকে জায়গা দিচ্ছেন না, জায়গা দেবেন না। এক্ষেত্রে বিএনপি জামায়াত যতই মুখে যাই বিরোধিতা করুন, আসলে এই একটি বিষয়ে তারা একমত যে আওয়ামী লীগকে স্থান দেওয়া যাবে না। তাহলে আওয়ামী লীগ কি করবে? তাহলে আওয়ামী লীগকে যেটা করতে হবে, অবৈধ উপায়ে প্রবেশ করে আন্দোলন তৈরি করতে হবে। যেটা কিন্তু খুব সুখকর হবে না কোনো সমাজের পক্ষে। আমি এরকম একটা জিনিস মানে ভিজুয়ালাইজ করছি যে একটি গণতান্ত্রিক আওয়ামী লীগ দলকে যেটা গণতান্ত্রিক পথে যদি না যেতে হয়, তাহলে তারা অগণতান্ত্রিক পথে যেতে পারেন। তাদের তৃণমূল স্তরে কর্মীরা তৈরি হয়তো হচ্ছেন। নানাভাবে তৈরি হচ্ছে। এই নানাভাবে শব্দটার ব্যাখ্যা দেবো না। নানাভাবে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে অনেকটাই নির্ভর করবে বর্তমান সরকার, ভারত সরকারের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। আ এখনো আমারও মনে হয়েছে জানেন তো যে এখনো কিন্তু একটা বিএনপি সরকার সম্পর্কে একটু ট্রাস্টের ডেফিসিট যাকে বলা হয়, একটু অনাস্থার অভাব রয়ে গিয়েছে। অনেক কিছুই স্বাভাবিক হচ্ছে না। যেমন আপনার সঙ্গে তো আলোচনা হয়েছেই যে আ আপনার মেঘালয়তে যে যৌথ সামরিক মহড়া আছে যে বাংলাদেশ সমর্থিত নয়। তো মানে বাংলাদেশকে বিশ্বাস করা যাচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি এটাও হয়তো জানেন যে পর্যটক যেটা বাংলাদেশের সাংবাদিকরা যখন মিলিত হয়েছে আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল যে ভিসা কবে চালু হচ্ছে? মানে ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা বলেছেন যে ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে এটা কাজ চলছে। কবে হবে বলতে পারেননি। হ্যাঁ, মেডিকেল ভিসাটা হয়তো সংখ্যাটা বাড়তে পারে। বিজনেস ভিসা সম্পর্কেও কিন্তু স্পষ্ট কোনো এখনো ভারত সরকারের সিদ্ধান্ত নেই। তার একটা বড় কারণ কি জানেন? যে সমস্ত জায়গায় ভিসা কেন্দ্রগুলো ছিল, সেই কেন্দ্রগুলোর অনেক জায়গায় অনেক কর্মী নেই এবং অনেক জায়গায় অনেক নতুন করে কিছু ভিসা কেন্দ্র করতে হবে। ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু বোধহয়। তো সেইগুলোর ব্যাপারে কিন্তু এখনো বাংলাদেশ সরকার কোনো সম্মতি দেয়নি যে এইখান থেকে আবার ভারতীয়দের জন্য ভিসা দেওয়া হোক, এই ভারতে যাওয়ার জন্য। ২, যে সমস্ত পররাষ্ট্রমন্ত্রী এখানে এলেন, সেই পররাষ্ট্রমন্ত্রী আসার সময় যে কথা হলো যে যৌথ যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোর বৈঠক শুরু হবে আশা করা হচ্ছে। হতে তো হবেই। যেমন গঙ্গা চুক্তি নিয়ে বৈঠকটা তো শুরু হতে হবে ইমিডিয়েটলি। নাহলে ২৬ সালের মধ্যে এই চুক্তি সই হতে হবে। কিন্তু আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু কোনটাতেই এখনো কোনো ইতিবাচক সম্মতি দেয়নি। যে এই আলোচনাটা শুরু করা হোক। এটা আমি জানি না হবে কি হবে না। গতকাল বিদায়ী হাই কমিশনার প্রণয় রমা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমার মনে হয় তিনি হয়তো আরেকবার স্মরণ করিয়েছেন যে কবে থেকে আমরা আলোচনাগুলো শুরু করতে পারি। সেই আলোচনাগুলো শুরু করার ক্ষেত্রে আমি জানি না তারেক রহমান সরকার অন্য কোনো চাপের মধ্যে আছে কিনা। ইতিমধ্যে মার্কিন প্রতিনিধিরা আসছেন, মার্কিনিরা আসছেন। আমেরিকার সঙ্গে বাংলাদেশের একটা সামরিক মহড়া হওয়ারও কথা আছে। ইত্যাদি নানা ধরনের চাপের কারণে যে বেশ একটা এই জিওপলিটিক্স এর ক্ষেত্রে একটা নতুন ধরনের একটা চিন্তাভাবনা চলছে। যে কারণে সম্পর্কটা স্বাভাবিক হওয়ার কথা আমরা বলছি, চাইছি, কিন্তু সেটা কোথাও যেন একটা আটকে যাচ্ছে। পূর্ণিয়া স্যার। দাদা, আমি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। আমি আরেকটা বিষয়, এই বিষয়টা আমাদের কাছে অনেক সময় খটকা লেগেছে। দেখেন, শেখ হাসিনা এবং মমতা ব্যানার্জি এই দুজনের সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক আমরা জানি খুব ভালো ছিল, কিন্তু আমরা সারফেসে যা দেখতাম, ইভেন শেখ হাসিনা মমতা ব্যানার্জি বলতেন প্রতি ঈদে তাদের মধ্যে সৌজন্য বিনিময় হতো, ঈদে পুজোয় পারিবারিক পর্যায়ে তারা গিফট পাঠাতেন, একে অন্যজনের শাড়ি পাঠাতেন। মমতাজিও বলেছিলেন যে শেখ হাসিনার গিফট না পেলে তার পূর্ণতা পায় না। এই সম্পর্কটা কি শুধু লোক দেখানোর স্ট্যান্ডবাজি ছিল, নাকি দুই নেত্রীর মধ্যে এরকম সম্পর্ক তার দু দেশে কাজে লাগানোর কথা? বিষয়টা আসলে কোন জায়গায় জটিলতা তৈরি করেছিল আপনার কাছে কি মনে হয়? এটা কি শুধু ধর্মভিত্তিক বিভাজন থেকেই এই দুই নেত্রীর ব্যক্তিগত সম্পর্ক থাকলেও জাতিগত ভাবে আমরা কেউ কোনো কাজে লাগাতে পারিনি সেই সম্পর্ককে? না, আমার মনে হয় কি জানেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সখ্যতা থাকলেও আমরা নিজেরাই কত মানে কত কপি লিখেছি যে সুসম্পর্কের বিষয়। একে অপরকে শাড়ি উপহার দেওয়া, মিষ্টি উপহার দেওয়া, নিয়ে যাওয়া, পাঠানো, এগুলো তো নিয়ম করেই হচ্ছিল। এখনো যেরকম তারেক রহমান সরকারের সঙ্গেও একই রকম চলছে আরকি, একই ধরনের। ইতিহাস বোধহয় কোথাও একটা মনে হচ্ছে এটা ঘটনা যে আমি সুস্পষ্টভাবে তো বলাটা অনেক জানি না, বলে বলতে পারছি না। যে এটা ঘটনা যে একটা কোথাও
অভাব ছিল, যেটার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ততটা ইতিবাচক সদস্য পদক্ষেপ নেননি, তো সেটা সকলে দেখতে পাচ্ছি যে নেননি। তিনি বললে তিনি সব কথা হওয়ার পরেও 2011 সালে কেন চুক্তি থেকে পিছিয়ে গেলেন, তিস্তা চুক্তি থেকে, যেটা অজুহাত দেখিয়েছেন যে পানির সংকট। কিন্তু তার পানির সংকট থাকা সত্ত্বেও কর্মরত এগিয়ে হয়েছিল। এবং আপনাকে এই সঙ্গে বলে রাখি, সেই সময় কিন্তু দীনেশ ত্রিবেদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী প্রতিনিধিত্ব করতেন তৃণমূল কংগ্রেসের। ক্যাবিনেটের মিটিং এ কিন্তু দীনেশ ত্রিবেদী যিনি হাই কমিশন হয়ে যাচ্ছেন, তার সঙ্গে কিন্তু প্রণব মুখার্জির ব্যাপক তর্কাতর্কি হয়। এবং তর্কাতর্কি হয় এইভাবেই যে প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন যে তিস্তা চুক্তি করতেই হবে। এবং দীনেশ ত্রিবেদী মমতার কথাতেই তিনি বলেছিলেন এটা করা যাবে না। ফলে এই নিয়ে বেশ তর্কাতর্কির কথা আমরা নিজেরা লিখেছি। আমি যে বইতে লিখেছি সে বইটাতেও আমার দীর্ঘ এ ব্যাপারে তিস্তা সম্পর্কে বক্তব্য আছে, কি হয়েছিল। কিন্তু এখন দীনেশ ত্রিবেদী ভারতীয় জনতা পার্টিতে, ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে বাংলাদেশে যাচ্ছেন। তাহলে আমার মনে হয় না তার উপর থেকে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাগেজটা নেমে গেছে। ফলে তিনি এখন সেই অর্থে মুক্ত। আশা করি তিনি প্রধানমন্ত্রী মোদী যেরকম চাইবেন সেরকম ধরনের সম্পর্কই রাখার চেষ্টা করবেন না। তবে হ্যাঁ, এইটা বাংলাদেশের ক্ষেত্রে আমি বলব যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ঘটনা যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসায় আমার ধারণা যে বাংলাদেশের ক্ষেত্রে অনেক কিছু আমরা অনেক ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবো, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হচ্ছিল না। সবশেষ প্রশ্ন দাদা, আমি শেখ হাসিনা প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশের বাস্তবতা যেটা, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে ক্ষমতা পরিবর্তন বা জনগণের ম্যান্ডেট পাওয়াটা এটা খুব দুরূহ। এটার সাথে অনেক কিছু ইনভলভ থাকে, পরাশক্তিগুলোর খেলা ইনভলভ থাকে। শেখ হাসিনার জনপ্রিয়তা আপনি যাই বলেন, যে পর্যায়ে বলেন, বাস্তবতা বাংলাদেশের যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আসবে, এখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী যারা ওই সংসদীয় বিরোধী দল, সরকারি দল থাকলেও তারা একত্রিত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যে বলছেন যে পরিস্থিতি যাই হোক শেখ হাসিনা ফেরা ত্বরান্বিত হতে পারে, এইটা আপনার কাছে কেন মনে হচ্ছে? আমি এটা দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাই। না, আপনাকে তো আমি কতগুলো ডেডলাইন বললাম, এবং যেটা বললাম যে যিনি সম্ভবত মুখ্যমন্ত্রী হতে চলেছেন তার প্রকাশ্য বক্তব্য এটা। তিনি যদি প্রকাশ্য বক্তব্য কথার কথার জন্য বলে থাকেন তা তো না, হয়তো সেই সময় তিনি বিএনপি বা জামায়াতকে একটু হুমকির চোখে দেখানোর জন্য বলে থাকতে পারেন। কতটা তার উপর তো কোনো নির্ভর করবে না, কিন্তু দীর্ঘকাল আমি মনে করছি যে সেটা সবটাই নির্ভর করবে তারেক রহমান সরকার ভারত সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখতে চাইছেন তার উপরে। তা না হলে যদি ধরুন আজকে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের সিদ্ধান্ত, আমি এটা আওয়ামী লীগের যারা নেতা নেত্রী কর্মী যারা এখানে আছেন তারা ভাবছেন যে এবার অনেকটা সময় দেওয়া হয়েছে, এবার যদি কোনো না দেওয়া হয় তাহলে আমাদের একটা ভিন্ন পথ ভাবতে হবে। তারা খালি চান সেই সময় যেন ভারত সরকার এটাতে কোনো বাধা না দেন, চোখ বুজে থাকে। তারা তাদের মতো কিছু করতে চান। তো সেইটা হওয়ার একটা সম্ভাবনা আমি বলবো, আশঙ্কা বলবো না, এগুলো সম্ভাবনা। এটা নির্ভর করবে তারেক রহমান সরকার কিভাবে। কিন্তু আমি যেটা শুনেছি তারেক রহমান জামায়াত এ ব্যাপারে একমত যে আওয়ামী লীগকে কোনোভাবেই কোনো স্পেস দেওয়া যাবে না। এটা যখন জানা যাচ্ছে স্পেস দেওয়া যাবে না, তখন তারা তো চিরকাল চুপ করে বসে থাকতে হবে। 4 কোটি অন্তত সমর্থক আছে বাংলাদেশে, সকলে সশস্ত্র নয়। কিন্তু বঙ্গবন্ধুর ডাকে যদি একদিন সবাই সশস্ত্র হতে পারে, তো এদিন তো শেখ হাসিনার ডাকেও কেউ না কেউ হতে পারে, তাই না? তো সেই জন্য বলছি একটা বেশ ঘটনাবহুল আগামী দিনের বাংলাদেশ আমি এটা মনে করছি। আজ আমার রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে আমার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই যে আমি এইটা যে অমুক তারিখ থেকে এই ঘটবে, এরকম আমি বলছি না। আমি বলছি এই ঘটনাটা সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, এর আগের যেগুলো অতীতগুলো কিন্তু আওয়ামী লীগের সময়ও কিন্তু আমি বলেছিলাম যে অঘটন ঘটবে। এবং সেই আমার বক্তব্য তদানীন্তন ইউনূস সরকারের প্রেস সচিব তিনি ফেসবুকে পাবলিসিটি দিয়েছিলেন যে গৌতম রায় বলেছে। আমি তো 23 সালে বলেছি, এবং আমি যে বইটা লিখেছিলাম সেই বইটাতে এটাও লিখেছিলাম যে শেখ হাসিনা জয়ী বাবু মোহাম্মদ ইউনূস কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন। তখনও নেননি, তো তিনি চলেছেন। তারপরে তিনি কিভাবে নিলেন সেটা সেই বই আগামী দিনে প্রকাশিতব্য, তখন হয়তো জানতে পারবেন ডিটেল। কিন্তু আমি বলছি সেটা তখন আমার জানা ছিল, ফলে এখনো আমার বিশ্লেষণই করছি এটা। আমি কোনো আমার একটা উপসংহার টানছি, তো কোনো একটা বিশ্লেষণ থেকে একটা উপসংহারে আসতে হবে। আর একটা পিএইচডি থিসিস এর মতো। তো সে থেকেই সেরকমই বলছি, সুনির্দিষ্ট কোনো কেউ যেন না ভাবে লেখে যে ডিপ স্টেটের লোক গৌতম রায় ডিপ স্টেট থেকে খবর পেয়ে লিখছে।
আমি জানি ওই ঘটনাটাতে অনেক এখানেও আমার ডিজিএফআই এর লোকেরাও আমার সঙ্গে যোগাযোগ করছেন যে কথা বলতে চাই একটু, মানে তাকে তথ্য দেবো। তথ্য দিলে তো আমার তো দুটো তথ্য দেওয়ার কথা, এবং সেটা বলে আমি শেষ করি। সেটা হচ্ছে, প্রথম বলবো সমস্ত সাংবাদিকদের মুক্তি দিন, তাহলে ভারতীয় সাংবাদিকদের শুভেচ্ছা পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি রাজনীতির স্বাভাবিক কর্মকাণ্ড করতে দিন, তাহলে কিন্তু ভারত আপনার পাশে এত শক্ত হবে।